বাংলাদেশে জমির মালিকানা মানেই যেন একটা গোলক ধাঁধা, তাই না? কিন্তু জমি কিনতে গেলে বা ধরুন বেচতে গেলে এই ধাঁধার সমাধান তো জানতেই হবে। আইনের ভেতরেই কিন্তু লুকিয়ে আছে হাজারো প্রশ্নের উত্তর। চলুন আজকে এই জটিল জটগুলোই একটু সহজ করে খোলার চেষ্টা করা যাক। একবার ভেবে দেখুন তো, জীবনের প্রায় সব সঞ্চয় দিয়ে এক টুকরো জমি কেনা হলো, আর কদিন পর জানা গেল যে যিনি জমিটা বিক্রি করেছেন তিনি আসলে এর মালিকই নন। কি হবে তখন? এই বাস্তব আর বেশ ভয়ঙ্কর পরিস্থিতিটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। এই সমস্ত জটিলতার উত্তর লুকিয়ে আছে একটা ঐতিহাসিক কিন্তু আজও খুবই প্রাসঙ্গিক আইনে, আর সেটা হল রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০। এই আইনটাই হবে আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি, আমাদের গাইড। চলুন তাহলে প্রথম পর্বে যাওয়া যাক। এখানে আমরা জানব ভেস্টিং বা সত্ত্ব অর্পণ নিয়ে। সহজ করে বললে এটা হলো ঠিক সেই মুহূর্তটা যখন কোনো জমির মালিকানা আইনগতভাবে রাষ্ট্রের কাছে চলে যায়। আর এই মুহূর্তটা কেন এত গুরুত্বপূর্ণ, আসুন সেটা কয়েকটা উদাহরণ দিয়ে বুঝে নিই। আচ্ছা, একটা ক্লাসিক উদাহরণ দেখি। ধরুন ১৯৫৫ সালে একজন জমিদারের পুরো এস্টেট সরকারের কাছে চলে গেল, মানে ভেস্ট হয়ে গেল। কিন্তু ঠিক তার পরের বছর ১৯৫৬তে সেই পুরনো জমিদার ওই জমিরই একটা অংশ আরেকজনের কাছে বিক্রি করে দিলেন। এখন প্রশ্নটা হলো, যে কিনল সে কি জমির মালিকানা পাবে? আইন কি বলছে এই ব্যাপারে? এই প্রশ্নের উত্তর বুঝতে হলে দুটো আইনি টার্মের পার্থক্য জানাটা খুব জরুরি। একটা হলো ভয়েড অ্যাব ইনিশিও, মানে যা জন্ম থেকেই বাতিল। ধরুন একটা চেক, কিন্তু তাতে কোনো সই নেই, এটা যেমন শুরু থেকেই অচল। আর অন্যটা হলো ভয়েডেবল বা বাতিলযোগ্য, যা কোনো পক্ষ আদালতে চ্যালেঞ্জ করলে বাতিল হতে পারে, কিন্তু তার আগ পর্যন্ত সেটা বৈধই থাকে। তাহলে রায়টা কি? সোজা কথায়, এই বিক্রিটা শুরু থেকেই বাতিল। আইন যাকে বলে ভয়েড অ্যাব ইনিশিও। কেন? কারণটা খুব সহজ। ১৯৫৫ সালে যখনই জমিটা সরকারের হয়ে গেল, জমিদারের সব অধিকার শেষ। তো যার নিজেরই কোনো অধিকার নেই সে বিক্রি করবেটা কি, তাই না? তার মানে যিনি কিনলেন তিনি আসলে জমির কোনো আইনি মালিকানাই পেলেন না। এটা কিন্তু আজকের দিনেও জমি কেনার সময় মাথায় রাখাটা ভীষণ জরুরি। এবার আরেকটা পরিস্থিতি ভাবা যাক। আইন অনুযায়ী জমিদার কিন্তু কিছু জমি নিজের জন্য রাখতে পারতেন, কিন্তু তিনি সময় মতো সে আবেদনটাই করেননি। পরে কি তিনি এসে দাবি করতে পারবেন যে ওটা তো আমার রাখার কথা ছিল? আসলে আইন জমিদারদের একটা সুযোগ দিয়েছিল, যাকে বলা হয় রিটেনশন বা সংরক্ষণ। এর মানে হলো তাদের সব জমি নিয়ে নেওয়া হলেও আইন মাফিক একটা নির্দিষ্ট পরিমাণ জমি তারা নিজেদের ব্যবহারের জন্য রাখতে পারতেন। এর উত্তরটা কিন্তু খুবই পরিষ্কার আর কঠোর। নির্দিষ্ট সময়ের মধ্যে সংরক্ষণের আবেদন না করলে সেই অধিকার চিরদিনের মতো হারিয়ে যায়। আইন এক্ষেত্রে পেছনের তারিখে কোনো কিছু সংশোধনের সুযোগ দেয় না, মানে সুযোগ একবারই আসে। এই অংশের শেষ প্রশ্ন, আর এটা সরাসরি প্রজাদের অধিকার নিয়ে। জমি সরকারের হয়ে যাওয়ার আগে যদি কোনো টেনেন্টের সাথে লিজের চুক্তি থাকে, তাহলে সরকারের মালিকানা আসার পর সেই চুক্তির কি হবে? আইন এখানে প্রজাদের অধিকারকে রক্ষা করেছে। লিজটা বাতিল হয় না, বরং সরকারই পুরনো জমিদারের জায়গায় চলে আসে। মানে সরকারই নতুন জমিদার হয়ে যায় এবং লিজের শর্তগুলো একদম আগের মতোই চালু থাকে। চলুন এবার আমাদের দ্বিতীয় পর্বে যাওয়া যাক। এখানে আমরা দেখব একজন ব্যক্তি আইনত ঠিক কতটা জমি রাখতে পারেন, আর সেই নিয়ম এড়ানোর চেষ্টা করলে তার পরিণতি কি হতে পারে। এটা একটা খুব পরিচিত কৌশল, তাই না? আইন বলছে একজন ব্যক্তি নির্দিষ্ট পরিমাণের বেশি জমির মালিক হতে পারবেন না। এই নিয়মটা পাশ কাটানোর জন্য অনেকেই কাগজে কলমে আত্মীয়দের নামে জমি দেখায়, কিন্তু আসলে জমিটা নিজের দখলেই রাখে। আইন কি এই চালাকিটা ধরতে পারে? অবশ্যই পারে। আদালত এখানে সাবস্টেন্স ওভার ফর্ম নামে একটা নীতি প্রয়োগ করে। এর মানে হলো কাগজের চেয়ে লেনদেনের আসল উদ্দেশ্যটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যদি এটা প্রমাণ হয় যে এই হস্তান্তরটা করা হয়েছে শুধুমাত্র আইন ফাঁকি দেওয়ার জন্য, তাহলে কর্তৃপক্ষ সে লেনদেনকে অবৈধ ঘোষণা করতেই পারে। আরেকটা খুব সাধারণ ধারণা হল জোর যার মুল্লুক তার, বা বলা যায় জমি যার দখলে মালিকও সে।
ধরুন রেকর্ডে নাম না উঠলেও কেউ অতিরিক্ত জমি দখল করে বসে আছেন, শুধু এই দখলের ভিত্তিতে কি মালিকানা দাবি করা যায়? এই কথাটা খুব ভালো করে মনে রাখতে হবে। আইন কিন্তু একদম পরিষ্কার, শুধু দখলই সত্যের প্রমাণ নয়। মানে আইনগত মালিকানা আর ফিজিক্যাল দখল, এই দুটো কিন্তু একদম আলাদা জিনিস। রেকর্ডে যদি মালিকানা না থাকে, তাহলে বছরের পর বছর ধরে কেবল দখল করে রাখলেই কিন্তু কেউ মালিক হয়ে যাবেন না। এবার আমরা আলোচনার শেষ পর্বে চলে এসেছি। এখানে আমরা প্রজাস্বত্ব বা টেনেন্টদের অধিকার নিয়ে কথা বলবো, যা আজও কিন্তু লক্ষ লক্ষ মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করে। এটা কিন্তু একটা খুবই সাধারণ সমস্যা। একজন প্রজা হয়তো অনেক দিন ধরে খাজনা দিচ্ছেন না, জমিদার কি চাইলেই তাকে তৎক্ষণাৎ উচ্ছেদ করতে পারেন? মানে খাজনা না দিলেই কি প্রজাস্বত্ব শেষ? উত্তর হল না। প্রজাস্বত্ব একটা আইনি অধিকার। খাজনা না দেওয়াটা উচ্ছেদের জন্য একটা খুব শক্ত কারণ, কোনো সন্দেহ নেই। কিন্তু আইনানুগ প্রক্রিয়া ছাড়া, অর্থাৎ আদালতের কোনো আদেশ ছাড়া একজন প্রজাকে তার জমি থেকে উচ্ছেদ করা যায় না। তার অধিকার আইন দ্বারা সুরক্ষিত। প্রজাস্বত্বের উত্তরাধিকার, এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ধরুন কোনো প্রজা মারা গেলেন, তার ছেলেমেয়েরা কি সেই জমিতে থাকার এবং চাষ করার অধিকার পাবে? হ্যাঁ, আইন অনুযায়ী প্রজাস্বত্ব উত্তরাধিকার সূত্রে বর্তায়, কিন্তু বিষয়টা একদম স্বয়ংক্রিয় নয়। উত্তরাধিকারীকে আইনগতভাবে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে হয় এবং আগের প্রজার মতো সমস্ত দায়িত্ব, যেমন নিয়মিত খাজনা দেওয়া, এগুলো পালন করে যেতে হয়। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে। চলুন আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আর একবার একটু ঝালিয়ে নেওয়া যাক, কি বলেন? তাহলে মূল কথাগুলো কি দাঁড়ালো? ১. সরকারের ওপর জমির সত্ত্ব অর্পণ বা ভেস্টিং একটা চূড়ান্ত ব্যাপার, এর পরে করা কোনো লেনদেন বৈধ হবে না। ২. জমির সর্বোচ্চ সীমা ফাঁকি দেওয়ার চেষ্টা হলে আদালত কাগজের পেছনের আসল উদ্দেশ্য খুঁজে বের করবে। আর ৩. প্রজাদের অধিকার আইন দিয়ে সুরক্ষিত, যা আইনি প্রক্রিয়া ছাড়া কেড়ে নেওয়া যায় না। সব শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যায়। আজকের পুরো আলোচনা থেকে আমরা যা শিখলাম তার উপর ভিত্তি করে একটু ভাবুন তো, জমি কেনার সময় দলিলপত্র যাচাই করার মুহূর্তে কোন একটা বিষয়ে সবচেয়ে বেশি সতর্ক থাকলে ভবিষ্যতে বড় ধরনের আইনি জটিলতা থেকে বেঁচে থাকা সম্ভব?